বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন একেবারে একটা বিশুদ্ধ বিনোদন দেখার আরো একবার সুযোগ হলো আমাদের বঙ্গবাসীদের। এবারে অষ্টমবারে পড়লো রাজ্যের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, অর্থাৎ পশ্চিমবঙ্গ কতটা শিল্পের জন্য উপযোগী গোটা বিশ্বের কাছে সেটা তুলে ধরার জন্য আমার আপনার করের টাকা খরচ করে বিদেশ থেকে যত সম্ভব গেস্টদের আমন্ত্রিত করে, এমনকি আমাদের দেশের মধ্যেও যারা বিত্তবান রয়েছেন কিংবা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তাদেরকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে তাদেরকে নিয়ে এসে যে সম্মেলন প্রত্যেক বছর করা হয়, সেই সম্মেলনের শেষে একটা ঘোষণা করা হয় যে কত লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারেই কার্যত গদগদ কণ্ঠে বলেন যে কখনো 20 লক্ষ কোটি টাকা, কখনো 10 লক্ষ কোটি টাকা, কখনো 12 লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে। এবং গতবারের বিজিবিএসে যা হয়ে থাকে প্রত্যেকবার সেই রেকর্ড ভেঙে দেয় নতুন যে বিজিবিএস হয়ে থাকে। এটা একটা বিশুদ্ধ বিনোদন ছাড়া কিছুই নয়, তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলে দিয়েছেন। এমনকি ওই যে গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে যে সমস্ত শিল্পপতিরা উপস্থিত ছিলেন তাদের সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলেছেন যে যদিও এত এত টাকার ইনভেস্টমেন্ট আমাদের আসছে, তাও অনেকে বিশ্বাস করতে চায় না, তারা বলে 13-14 টাকা নাকি আমরা ইনভেস্ট করতে পারিনি। সেই বেফাস মন্তব্যটিও তিনি করে ফেলেছেন। যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেরকম যা কিছু মনে করেন সেই রকমই বক্তব্য রাখেন। কিন্তু দেখতে দেখতে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে অন্যান্যবার বিজিবিএস এর থেকে এবারের বিজিবিএস এর আমি কোনো ডিফারেন্স পেলাম না। বিশ্বাস করুন, একটা সময় আমার মনে হচ্ছিল যে এটা গতবারের দেখছি না তো। ঠিক যারা যারা গেস্ট ছিলেন, অন্তত আমার যারা চেনা মুখ, এবারেও তারা সকলে রয়ে গিয়েছেন। যা যা বক্তব্য গতবার বলা হয়েছিল এবারে ওই ধরনের বক্তব্য বলা হচ্ছে। এটা শুনে কার্যত আমি চমকে গেলাম। আমি নয়, আপনারাও চমকে যাবেন, আপনাদের শোনাবো। দেখুন, যে এই কষ্টটা আপনাদের জন্য আমাকেই করতে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা একটা বড় ভাষণ শোনা, এবং বিশেষ করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আপনি গোটা একটা বক্তব্য যদি শুনতে পারেন তাহলে আপনার পেশেন্স লেভেল, আপনার ধৈর্যর লেভেলটা কিন্তু অনেকটাই বেশি, এটা কিন্তু গণ্য করা ইজিলি যাবে। তাই এই তথ্য আপনাদের সামনে দেব, হাসবেন না কিন্তু, সিরিয়াসলি নেবেন, এইটুকুই শুধু আজকে অনুরোধ। এবং যদি পর্বটি ভালো লাগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভালো লাগবে কিনা আমি জানি না, পর্ব যদি ভালো লাগে আমাদের সাপোর্ট করার জন্য পর্বটিতে একটি লাইক করে আমাদেরকে সমর্থন জানাতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, উদ্যোগটা খারাপ নয়, কথা আপনাদের সামনে আমি বলতে পারি, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এর মধ্যে সিরিয়াসনেস কতটুকু, সত্যি সত্যি এই সমস্ত লোকজনদের ডেকে এনে সত্যি কতটুকু শিল্পকে পশ্চিমবঙ্গের বুকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা রয়েছে, নাকি এই এত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডেকে এনে আপনার আমার সামনে বক্তব্য শুনিয়ে একটা এইরকম ভাবে বক্তব্য, এরকম ভাবে একটা অ্যাম্বিশন, এরকম ভাবে একটা আপনার পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যে যেন পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের অন্যতম বিজনেস হাব। যাই হোক, সে তথ্যে পরে আসছি। এই নতুন রাংটাই বা পুরনো বোতলে নতুন মদের এই যে কালচারটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, এটা বঙ্গবাসী হিসেবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যেটা অবাক করলো যে যেহেতু বিজিবিএস এ নতুন করে বলার সম্ভবত আর কিছু থাকে না, আমরা জানি, আপনারাও জানেন যে বিজিবিএস এ কি হয়, কি বক্তব্য রাখা হয়, আপনারা সবাই জানি। আপনাদের শোনাবো যে এক্স্যাক্টলি যেন গতবারের অনুরণনটা হলো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা না বললেই নয়, বিজিবিএস মানেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যথারীতি প্রথমেই বলতে উঠে যেটা বললেন যে এই বিজিবিএস এর সঙ্গে আমার কি সম্পর্ক, আমাকে কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাকেন। এই প্রশ্নের যখন তিনি উত্তর নাকি খুঁজেছিলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন যে তুমি বিশ্বের যে প্রান্তেই থাকো না কেন, এই বিজিবিএস এ তোমাকে আসতে হবেই। দেখুন, সৌরভ তো বোধহয় ক্রিকেট খেলার পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কোথায় ইনভেস্টমেন্ট করেছেন, কি কারখানা, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে কিনা সেটা আপনি পাবেন না, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম
মানে বড় ব্যবসায়ী যদি বলা হয় তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বড় ব্যবসায়ী আর কেউ হতে পারে বলে মনে হয় না। প্রথমে ছোট্ট একটা বক্তব্য শোনাচ্ছি সৌরভ গঙ্গোপাধ্যায়, সেটা শুনুন, তারপরে মজার মজার কিছু বক্তব্য রয়েছে শোনাবো। আগে প্রথম বক্তব্যটা শুনুন, যেটি বললাম একটু আগে, শুনুন। May I request none other than Mr. Saurav Ganguly to say a few words. The brand ambassador of Bengal, the icon in cricket. We're waiting for his sixer now. Sixers days are over. Honorable Chief Minister Mamta Didi, Honorable Chief Minister Sri Hemant Soren ji, it's the first time I'm seeing you in person. I take this opportunity to thank Honorable Chief Minister for inviting me here every year. You know, I ask her that, you know, what role do I have in being a part of a Bengal Business Summit? But she says, you know, wherever you are, whichever part of the world you are, you must come and be a part of this. I know that this is very close to our heart. শুনলেন বন্ধুরা, এই গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোট্ট একটি বক্তব্য। আরো একটি বক্তব্য এখনই শোনাচ্ছি। সেই বক্তব্যে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, শুনলে আপনারা মনে করবেন যে এটা তো গতবারও তিনি বলেছিলেন, সম্ভবত তিনিও ভুলে গেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন চিফ মিনিস্টার, তাকে এত দায়িত্ব সামলাতে হয়। তিনি তো দিদি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে প্রিয় দিদি, তো এত দায়িত্ব পশ্চিমবঙ্গের তাকে সামলাতে হয়। এই রকম দায়িত্ব সামলানোর পরেও আমি যখন একটা SMS করি বা আমি যখন তাকে দরকারে কোনো তার সঙ্গে কন্ট্যাক্ট করি, 1 মিনিটের মধ্যে তার উত্তর পেয়ে যায়। এটা তাকে বিস্মিত করে দিয়েছে। এই বক্তব্যটি শুনে দেখুন তো গতবারও বলেছিলেন কিনা, সম্ভবত ভুলে গিয়েছিলেন। স্ক্রিপ্টটা আগের বারের স্ক্রিপ্টটা নিয়ে চলে এসেছেন, দেখুন। Once again, thank Honorable Chief Minister. She is the Chief Minister of the state, but she's Didi to all of us, and I genuinely mean that, because you know her accessibility, her attention to detail, and she's just a common person. And when you deal with her, when you speak to her, when you SMS her for help, and it's unbelievable. Sometimes you think that how does the Chief Minister have so much time to answer within a minute? But thank you so much for everything. Thank you so much for the love and respect you've shown me over the years in every platform in this city. আচ্ছা, আপনারা কি মনে রাখতে পারছেন যে এই একই বক্তব্য বলেছিলেন না গতবার, মানে লাস্ট যেবার BGBS হলো? আমি তো বেশ মনে রাখতে পারছি, অন্তত গতবার বা যে কোনো একটি বার, সম্ভবত গতবারই তিনি এই একই বক্তব্য বলেছিলেন। আমার মনে হয় যে বা যারা স্ক্রিপ্ট লিখে দেন, হয়তো যদি তিনি নিজেও লিখে থাকেন, তাহলে ভুল করে ওই স্ক্রিপ্টটা নিয়েই চলে এসেছেন। এবং আমার মনে হয় স্ক্রিপ্ট চেঞ্জ করার কোনো প্রয়োজনও নেই, তার কারণ পরিস্থিতির তো কোনো চেঞ্জ নেই, পরিস্থিতি একই। তাই আমার মনে হয় স্ক্রিপ্ট চেঞ্জ করার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রয়োজন নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও স্ক্রিপ্ট চেঞ্জ করেননি। সেই বক্তব্যটা কিছুক্ষণ পরে শোনাচ্ছি। গতবারে যে বক্তব্য শুনেছেন, এবারেও এই একই বক্তব্য শুনবেন। স্ক্রিপ্ট কিন্তু কেউই চেঞ্জ করেনি। তবে এবার আপনাদের যেটা বলবো, যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো বড় বিজনেসম্যান, সত্যি এটা কিন্তু আমি ভেতর থেকে বিশ্বাস করি। আমরা সৌরভ গঙ্গোপাধ্যায় যখন খেলা দেখেছি, আমি জানি না হয়তো আমার মতো আপনারা সকলে ফ্যান ছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেভাবে সাপোর্ট করতাম, তার খেলা দেখে যেভাবে, মানে তার প্রত্যেকটি রান যখন ব্যাট দিয়ে আসতো, যখন প্রত্যেকটা চার আসতো, মনে হতো ওটা আমার স্কোরবোর্ডে রানগুলো উঠছে, এইরকম মনে হতো। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজকে এই পরিস্থিতি দেখে বড্ড লজ্জা হয় বাঙালি হিসেবে, যে বাঙালি জাতিটাই কি এরকম, যে যেখানে সুযোগ, যেখানে কিছুটা পাওয়ার জায়গা, সেখানে কি একটুখানি মাথা গলিয়ে দিতে হবে, একটু পিঠ সিদ্ধারা করে গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের যেভাবে চাকরিটাকে কেড়ে নেওয়া হলো, যেভাবে প্রত্যেকটি এই শিল্প BGBS এর নামে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা বলা হয়, অথচ অ্যাকচুয়াল রাস্তার মোড়ে, ধর্মতলার মোড়ে ছাত্রছাত্রীরা চাকরির দাবিতে বছরের পর বছর আন্দোলন করছেন, ডিএ বাড়ানোর জন্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ভ্রুক্ষেপ থাকারই বা দরকার কি রয়েছে? তিনি তো বিজনেসম্যান, বিজনেস করবেন, বিজনেসে লাভ করবেন, তার মিটে গেল, ব্যাস। তিনি তো আর সমাজসেবী বলে কখনো নিজেকে দাবি করেননি। আমাদেরই বা কেন এক্সপেকটেশন থাকবে যে সৌরভ গঙ্গোপাধ্যায় বাকি সবার হয়ে কথা বলবে? যাই হোক, এবার আপনাদের সামনে দেখাবো আর একটু মজার জিনিস দেখাবো, বেশ মজার জিনিস, আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিজনেসম্যান কাকে বলে? মুকেশ আম্বানিকে দেখে শিখবেন। মুকেশ আম্বানি হচ্ছে রিয়েল বিজনেসম্যান। আমার মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়
বিজনেসের দিক থেকে না হোক, অন্তত স্টাইলের দিক থেকে মুকেশ আম্বানিকে ছুঁয়ে ফেলেছে। যেখানে যেরকম সেখানে সেরকম। মুকেশ আম্বানিকে দেখবেন যখন নরেন্দ্র মোদীর বিভিন্ন তিনি অনুষ্ঠানে যান, তখন নরেন্দ্র মোদীর এত ভূয়সী প্রশংসা করেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না এক্স্যাক্টলি মন্তব্যগুলো, কিন্তু তিনি কার্যত গোটা বিশ্বের সেরা লিডার হিসেবে নরেন্দ্র মোদীকে মানেন, এই ধরনের বক্তব্য তিনি বলেছেন। আবার যখন পশ্চিমবঙ্গে আসেন, পশ্চিমবঙ্গ নাকি বিনিয়োগের জন্য এত একটা বিরাট জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এত বড় একজন গ্রেট লিডার, এবং তার লিডারশিপে পশ্চিমবঙ্গে বিনিয়োগের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে যে তিনি দেখে অবাক, এবং তিনি সকলকেই আহ্বান জানাচ্ছেন কার্যত এখানে ইনভেস্ট করার জন্য। যেখানে যেরকম সেখানে সেরকমই কিন্তু মুকেশ আম্বানি। এবং দেখুন, এটা প্রকৃত বিজনেসম্যানের নেচার। সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটাই রপ্ত করে ফেলেছেন, আগামী দিনে তার সাফল্য আমরা কামনা করছি, তিনিও সাফল্য পাবেন, এই রাস্তা ধরেই সাফল্য পাবেন। আপনারা বলছেন যদি সরকার চেঞ্জ হয়ে যায়, যদি বিজেপি আসে, কি বলছেন? সৌরভ গঙ্গোপাধ্যায় কি বিজেপির সঙ্গে ভাবছেন যে সম্পর্ক রাখবে না? এইভাবে প্রশংসা করছে না আজকে দিদির মতো, দিদিকে যেভাবে প্রশংসা করছে, সেদিন কি ফর এক্সাম্পল শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যান, তাহলে একইভাবে প্রশংসা করবেন না? দেখবেন, কথাটা মিলিয়ে নেবেন। আচ্ছা, এরপর আপনাদের মুকেশ আম্বানির একটা ইন্টারেস্টিং বক্তব্য শোনাবো, আমার খুব ভালো লেগেছে। মুকেশ আম্বানি তিনি বলছেন যে এই আমি আর সম্ভবত সজ্জান জিন্দালের কথা বলছিলেন, যে আমরা কথা বলছিলাম ব্যাকস্টেজে, এই মঞ্চের উপর কথা বলছিলাম, তো দিদি আমাদের হঠাৎ করে বললেন যে তিনি নাকি 64,000 মাইল, একটু আমাকে কনফার্ম করতে দিন, আমি একটু দেখে বলছি আপনাদের। এনিওয়ে, আপনাদের বক্তব্যটা শোনাচ্ছি, আপনারা শুনে নেবেন, মিলিয়ে নেবেন। সম্ভবত ওই 64,000 স্টেপ, 64,000 স্টেপ তিনি নাকি হাঁটাচলা করেন। দেখুন, এটা একেবারেই সত্যি কথা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিমাণে হাঁটেন, সম্ভবত আমরা 10 দিনে যা হাঁটি তিনি একদিনে সেটাই হাঁটেন, এটা একেবারেই ধ্রুব সত্য, মানে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু তা বলে 64,000 ইন এ ডে। মুকেশ আম্বানি বলছেন যে দিদি তিনি এতটাই এনার্জেটিক যে দিদি নাকি তাদের বলেছেন তিনি 64,000 স্টেপস প্রত্যেক দিন হাঁটেন। আমি একটু গুগল করার চেষ্টা করছি, আপনাদের সামনে আমি দেখাচ্ছি 64,000 স্টেপস ইন মাইলস। দেখুন, গুগল আমাকে যে আনসারটা দিচ্ছে যে 2000 স্টেপে 1 মাইল হয়, সেই অর্থে তারা বলছে যে 64,000 অর্থাৎ 32 মাইল, 32 মাইল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনে 32 মাইল পথ হাঁটেন, এবং তারপরেও তিনি রাজ্য সামলান, শিল্প সামলান, স্বাস্থ্য সামলান, একদিকে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কত দায়িত্ব, এবং তারপরেও তিনি 32 মাইল পথ হাঁটেন। কি বলেছেন মুকেশ আম্বানি, শুনুন। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার, বক্তব্যটা শুনুন। My dear Mamta Didi, your name Mamta stands for empathy or compassion. But Didi, in your name stands for a tireless leader. You are empathy and energy personified. Just now, Mamta Didi told me she walks 64,000 steps. And then Sajan and I are sitting with her. I said, oh, 64,000 a week. That's okay. She said, no, it's 64,000 steps every single day. And that is her energy that she has. One of your own poems has a beautiful Bengali phrase, Mayer Mukh Swargo Sukh. It translates to a mother's space is the bliss of heaven. শুনলেন বন্ধুরা, মুকেশ আম্বানির বক্তব্য শুনলেন। তিনি বলছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে নাকি বলেছেন 64,000 স্টেপস তিনি হাঁটেন, 32 মাইল, যেটা আমি গুগল করে দেখলাম প্রায়। এ নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, হতেও পারে আপনারা লিখে জানান, আপনাদের বক্তব্য লিখে জানান। আচ্ছা, এরপরে যেটা আপনাদের দেখাবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের বললাম না যে স্ক্রিপ্ট সেম, মুখ্যমন্ত্রীর স্ক্রিপ্ট সেম, মুকেশ আম্বানির স্ক্রিপ্ট সেম, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ক্রিপ্ট সেম,
সবার স্ক্রিপ্ট সেম, এবং উপস্থিত যারা ছিলেন ওখানে বিজনেসম্যান যাদেরকে ইনভেস্ট করার জন্য ডাকা হয়েছিল তাদেরও স্ক্রিপ্ট সেম, তারাও একই স্ক্রিপ্ট নিয়ে এসেছেন। কি বলুন তো? চুপ করে বসেছিলেন, সবাই চুপ করে বসেছিলেন, আমি অন্তত যেটুকু দেখেছি চুপ করে বসেছিলেন। কি বা বলার আছে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো সবই বলে দিচ্ছেন। ওই জন্মালেই সবুজশ্রী আর মরলেই কি একটা শ্রী, এগুলো বলেছেন। লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাদ কিছু দেননি। আমরা একটু দেখুন, আমরা ডেফিনেটলি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো তো অত বিচক্ষণ আমরা কেউই নই। তো আমরা, আমাদের কাছে এই বোধগম্য হয় না যে একটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমি নিম গাছের চারা দিচ্ছি জন্মালে, আর মরলে 500 টাকা হাতে বা 1000 টাকা যত হচ্ছে আমি ঠিক জানি না, ওইটা দিচ্ছি, কিংবা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমি 1000 টাকা করে মাসে দিচ্ছি, এইটা বললে একটা বিজনেসম্যানদের যারা বিজনেসে যারা ইনভেস্ট করবেন তারা কতটা ইন্টারেস্টেড হবেন, এটা আমার একটু মনে প্রশ্নই রয়েছে। তার কারণ তারা যদি জানেন যে এমন একটা রাজ্য, যে রাজ্যে 1000 টাকা করে ওমেন 1000 টাকা করে মাসে দিয়ে এটাকে ওমেন এম্পাওয়ারমেন্ট হিসাবে বলা হয়, তাহলে সেই রাজ্যে ইনভেস্ট করে টাকা উঠবে? 1000 টাকা করে যে সমস্ত এই বাজারে যারা এসেছেন তাদের সেখানে মানে বাজার কথা ছেড়েই দেন, এই বাজারে 1000 টাকা করে কারোর হাতে টাকা দিয়ে যদি কোনো একটা স্টেট দাবি করে যে এটা ওমেন এম্পাওয়ারমেন্ট, তাহলে কি এই রাজ্যে ইনভেস্ট করতে কি তারা উৎসাহিত হবেন? লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, যত শ্রী আছে মুখ্যমন্ত্রী কোনো শ্রী বাদ দেননি। দেখি কোন শ্রীটা আপনাদের শোনাতে পারি আপনাদের জন্য, একটু শুনুন। 21 lakh women are getting financial assistance under Lakshmi Bhandar scheme. We are the pioneer of the women empowerment. Every family from 25 years to full life, they are getting Lakshmi Bhandar because they are getting the cash money in their pocket. All the women belongs to 25 years to their full life. Nowhere it can be seen. And before that 25 years, we have the Kanyasri. We have got United Nations first public award prize. We have the Sikhasri for scheduled caste and scheduled tribes, brothers and sisters. We have the Medhasri for OBC students. We have the Oikosri for minority students. We have the Swami Vivekananda scholarship for the talented students. We have the smart credit card for all the students who wants to go to the abroad or the country for their higher education, 10 lakhs. যাক, এসব তো হলো। যে আপনারা বলবেন যে আরে প্রলয় বাবু শোনালেন কি নতুন, এ তো প্রত্যেক বছরই তো এই একই বক্তব্য শুনি। আমাকে বলে কি লাভ আছে বলুন? স্ক্রিপ্ট যদি একই হয় তাহলে এবারে 8ম বার পড়েছে, 80তম বারও যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিজিবিএস করবেন, 80তম বার মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন না? না, হতেই পারে না। 180 থাকলেও অসুবিধা নেই, হতেও পারে আর কি। পশ্চিমবঙ্গের মানুষজন আমরা যেভাবে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছুই দেখতে পাই না চোখে, আমার মনে হয় 80তম তো এই এপিসোড আমরা দেখবই। যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের আরো ইনভেস্টমেন্ট প্ল্যান আমাদের জন্য নিয়ে আসুক। কিন্তু কি হয়েছে জানেন, একেবারে কার্যত শেষের দিকে এসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এটা তো 8ম বার বিজিবিএস হচ্ছে, এর আগে যতগুলো বিজিবিএস হয়েছে সেগুলো যদি অ্যাকুমুলেট করা হয়, কতগুলো প্রপোজাল এসেছে। দেখুন, আমার একটু ওই অ্যামাউন্টসে ভুল হয়ে যেতে পারে, আপনাদের শুনিয়ে দেবো বক্তব্যটা, সেখানে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এক্সাক্ট অ্যামাউন্টটা আপনারা শুনে নেবেন। কিন্তু যেটুকু একটা ফিগার আমি বলছি, তিনি সম্ভবত বললেন যে 90 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল এতদিন পর্যন্ত এই সবগুলো কিউমুলেট করে তিনি পেয়েছিলেন। এই 90 লক্ষ কোটির মধ্যে তিনি আবার সামনেই বলছেন যে বাকিরা বলছে নাকি যে 13-14 টাকাও নাকি ইনভেস্ট হয়নি।
ভাবুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই ফেলেছেন সেই কথাটা, যেটা অনেকের আমাদের সকলের হয়তো মনের কথা। বলেই ফেলেছেন কাদের সামনে? এই এত লোককে আমন্ত্রিত করে গোটা বিশ্বের তাদের সামনে বলেই ফেলেছেন যে এই যে এত লক্ষ কোটি টাকার আমরা বলছি মৌ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু 14-15টা করো নাকি অ্যাকচুয়ালি রিয়েল গ্রাউন্ডে এর ইনভেস্টমেন্ট হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই বলে ফেলেছেন, কাউন্টার করেছেন, কাউন্টার তো করতেই হবে। তিনি দাবি করেছেন যে ইতিমধ্যেই তার কাছে পেপারস রয়েছে 12 লক্ষ টাকার আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে এবং বেশ কিছু অনগোয়িং চলছেও। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা তো শোনাতেই হবে, শুনুন। And thus Bengal is one of the safest and smartest investment destinations. In the last 7 editions, this is 8, over rupees 90 lakh 51,000 crore investment proposals have been received. Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them, I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. My government is liable for the common people. I'm happy to inform you that projects worth more than rupees 12 lakh crore have already taken off, and the remaining are in various stages of implementation. It is not 14 rupees or 15 rupees. Please see the numbers. It is the evidence. I am speaking from the evidence. And don't you think that evidence is better than anything else? Where is your evidence? Show me. Bengal holds immense potential. বাস এটুকুই। এবার এই বক্তব্য যখন পর্বটি আপনারা যখন শুনছেন, হয়তো বা আপনারা শুনেও ফেলেছেন যে এই অষ্টমবারের জন্য কত লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হলো, সেইটা মুখ্যমন্ত্রী হয়তো এতক্ষণে বলেও ফেলেছেন, আপনারা শুনেও ফেলেছেন। নেক্সট এপিসোডে হয়তো আমি বলবো। এইভাবেই চলুক নাকি? চাকরি ফাকরির তো দরকার নেই, ইনভেস্টমেন্ট আসছে, শুনতেও তো ভালো লাগে যে সবাই ইনভেস্টমেন্ট করব করব বলছে। দেখুন ওই পুজোর মতো ব্যাপার না, আসছে আসছেই ভালো লাগে না, চলে আসলেই তো শেষ, 4 দিনের ব্যাপার শেষ, আসছে আসছে আসছে, এটা একটা ভালো লাগে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো বললেন। দেউচা পাচামি কতদিন ধরে শুনছি, দেউচা পাচামির কথা তিনি বলেছেন। আরো যা যা বক্তব্যগুলো বলেন, ওই বললাম না স্ক্রিপ্ট, সেম স্ক্রিপ্ট আরো একবার তিনি বললেন। পুরো বক্তব্যটি যদি আপনারা শুনতে পারেন তাহলে এটুকু অন্তত দাবি করা যায় যে আপনাদের পেশেন্স লেভেলটা এখনো পর্যন্ত খুবই ভালো রয়েছে, আপনারা বুড়ো হয়ে যাননি। যাই হোক, এই সমস্ত বক্তব্যগুলো হলো। সৌরভ গঙ্গোপাধ্যায় দিদির উচ্চ প্রশংসা করলেন, খুবই এক্সপেক্টেড। স্পেনে গিয়েছিলেন, কি বিজনেস প্রপোজাল, পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করবেন বলে তিনি স্পেনে চলে গিয়েছিলেন। স্পেনে গিয়ে ওখান থেকে বলেছিলেন শালবনীতে কারখানা খুলবেন এবং খুব শীঘ্রই। এখনো পর্যন্ত কিছু তো দেখতে পাইনি, হয়তো আমি দেখতে পাইনি, হয়তো কারখানা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছি না, হয়তো হচ্ছে, কে বলতে পারে। এবারে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় রিস্ক নেননি, তিনি কিছুই বলেননি যে কত টাকার ইনভেস্টমেন্ট তিনি করছেন কি করছেন, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে শেষের দিকে এসে বলে ফেলেছেন যে সৌরভও তো কিছু একটা করছে, সৌরভ তুমি তো একটা করছো, ইস্পাত কারখানা তো করছো। সৌরভ ঘাড় নেড়ে বললো এইটুকুই হয়েছে আর কি। তো যাই হোক, ভালোই ব্যাপারটা, মন্দ কিছু আমার লাগেনি, খারাপ লাগেনি। দেখুন আপনারাও সকলেই টায়ার্ড থাকেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, মাথার মধ্যে টেনশন প্রেশার, এমনিতেই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি, কেউ আপনাদের মধ্যে ডিএ আন্দোলন করছেন, কেউ চাকরির জন্য অপেক্ষা করছেন, কেউ নিজের সন্তানরা চাকরি পাচ্ছেন না বলে চিন্তায় রয়েছেন, কেউ আবার বেসরকারিতে চাকরি করেন, ভাবছেন যে মাইনে বাড়ছে না, মাইনে কিভাবে বাড়াবো, অন্য কোম্পানিতে চেঞ্জ করে যাব তারও সুযোগ নেই, কেউ আবার পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছেন, অন্য জায়গা থেকে আপনারা শুনছেন। তার মধ্যেও কিছু রিল্যাক্সেশন তো লাগে, তাই বা মন্দ কি? এখনকার মতো এখানে।